আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যাসেট চতুর্থ ব্যাচে আবেদন করবেন, অর্থাৎ কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, মোটর ড্রাইভিং, রেফ্রিজারেশন এবং প্লাম্বিং, এই 5টি ট্রেডে যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে এবং এগুলা আগে থেকে গুছিয়ে রাখুন, কারণ এইগুলো ব্যতীত আপনার ফর্ম গ্রহণযোগ্য হবে না। আপনার প্রথমত লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, দ্বিতীয়ত পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, এবং যদি কেউ প্রতিবন্ধী কিংবা নৃগোষ্ঠী ইত্যাদি হয়ে থাকেন সনদ লাগবে। অবশ্যই এই কয়েকটা জিনিস ফর্মের সাথে সংযুক্ত করে দিবেন এবং অবশ্যই তা সত্যায়িত হতে হবে, অন্যথায় আপনার ফর্ম বাতিল বলে গণ্য হবে। এরপর আসি আপনি কিভাবে আবেদন করবেন। আপনারা অনেকেই আবেদন করার সময় ভুল করে থাকেন, অনেক নামের স্পেলিং ভুল করেন, অনেকেই ট্রেনি মানে প্রশিক্ষণার্থী, ট্রেনি মানে হচ্ছে প্রশিক্ষণার্থী, ওইখানে আপনারা পিতার নাম লিখে ফেলেন। এই ভুলগুলা করবেন না। আপনারা দেখেন, প্রথমেই আমি দেখাচ্ছি। প্রথমেই যেটা আছে অ্যাপ্লিকেশন ডেট, এই ডেটটা লিখবেন তখন যখন আপনারা আবেদনপত্রটি জমা দেবেন। ফর্মটি জমা দেওয়ার সময়ের দিন ডেটটি লিখে দেবেন। ধরেন যদি আপনি ফর্মটি 16 তারিখে জমা দেন, তাহলে 16/01/2025 এখানে লিখবেন এবং অবশ্যই ইংরেজিতে লিখবেন। সম্পূর্ণ ফর্মটি ইংলিশে লিখবেন। এরপর দেখেন যে অপশনটা আছে ব্যাচ নং, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কামারখন্দের বর্তমান 4র্থ ব্যাচে আবেদন চলছে এবং শুধুমাত্র কম্পিউটার অপারেশন ট্রেডের ক্ষেত্রে 3য় ব্যাচ। আপনারা অবশ্যই ব্যাচ নাম্বারটা সঠিকভাবে লিখবেন। তারপরে দেখেন নেম অফ কোর্স, আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ওই কোর্সের নাম লিখবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনে ভর্তি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন লিখতে হবে, নতুবা যদি আপনি কম্পিউটার অপারেশনে ভর্তি হতে চান, অবশ্যই আপনাকে কম্পিউটার অপারেশন লিখতে হবে। এভাবে পূরণ করবেন। এরপর দেখেন নেম অফ ট্রেনি, অর্থাৎ প্রশিক্ষণার্থীর নাম, যিনি আবেদন করবেন তিনি তার নাম সুন্দর করে ক্যাপিটাল অক্ষরে ইংলিশে লিখবেন। তারপর দেখেন ডেট অফ বার্থ, অর্থাৎ দিন, মাস, বছর, আপনার জন্ম তারিখটা এখানে লিখবেন। তারপর আছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার, অর্থাৎ প্রশিক্ষণার্থীর ভোটার আইডি নং। তারপর লিখবেন বার্থ সার্টিফিকেট নাম্বার, প্রশিক্ষণার্থীর জন্ম নিবন্ধন নাম্বার। তারপর দেখেন আপনার ফাদার্স নেম, অর্থাৎ আপনার পিতার নাম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার পিতার নাম এখানে ইংলিশে লিখবেন। এবং অনেকেই এই পিতার নাম লিখতে ভুল করেন, স্পেলিং মানে বানান ভুল করেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের পিতার নামটা আপনাদের কাছে থাকা সার্টিফিকেট, যদি এসএসসি সার্টিফিকেট থাকে ওইটা থেকে আপনারা আপনার পিতার নামটা দেখে নেবেন, নাম বানানটা দেখে নেবেন, দেখে তারপর পূরণ করবেন। দ্বিতীয়ত মাদার্স নেম, এটাও একইভাবে সার্টিফিকেট থেকে আপনাদের পিতার মাতার নামটা সুন্দর করে স্পেলিং দেখে তারপর পূরণ করবেন। অবশ্যই ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন। তারপর এখানে দেখেন স্পস নেম, এখানে অনেকেই ভুল করেন, এটা যদি কেউ না দেন, যদি কেউ বিবাহিত না হন তবে দেওয়ার তো প্রয়োজন নেই। যদি কেউ বিবাহিত হন তবে অবশ্যই আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিবেন। তারপর দেখেন ব্লাড গ্রুপ, অর্থাৎ রক্তের গ্রুপ, আপনার রক্তের গ্রুপ এটা অবশ্যই দিতে হবে, এটা অবশ্যই লাগবে। তারপর দেখেন জিমেইল, অর্থাৎ ইমেইল যদি থাকে তবে অবশ্যই দিবেন। তারপর দেখেন মোবাইল নাম্বার, সেলফ নিজের, অর্থাৎ প্রশিক্ষণার্থীর ব্যক্তিগত যে ফোন নাম্বারটা আছে সচল, ওই নাম্বারটা দেবেন। এবং এখানে একটা বিশেষ কথা মনে রাখবেন, আপনি যে নাম্বারটা এখানে দিবেন ওই নাম্বারটা যেন প্রশিক্ষণার্থী, অর্থাৎ আপনার নিজের এনআইডি দিয়ে সিমটা কেনা থাকে, তাহলে আর আপনার কোনো ঝামেলা হবে না। কারণ আমি প্রবাসী অ্যাপসে এন্ট্রি দিতে গেলে আপনাদের এই সমস্যাটা হয়, অর্থাৎ যার নামে সিম কেনা থাকে ওই নামটা অটোমেটিক চলে আসে। তো
অবশ্যই আপনার নিজের এনআইডি দিয়ে কেনা সিমটি ব্যবহার করবেন এখানে। তারপর দেখেন হাইট উচ্চতা, ওয়েট ওজন, এগুলা বুঝতেই পারতেছেন। তারপর দেখেন রিলিজিয়ন ধর্ম, আপনি কোন ধর্মের এটা দিবেন। ইথনিক গ্রুপ অর্থাৎ আপনি যদি কোনো জাতির হন, নির্দিষ্ট কোনো জাতির হন, নিগোষ্ঠী উপজাতি এরকম হলে এখানে এটা লিখবেন। তারপরে প্রিভিলেজ অর্থাৎ নাগরিক অধিকার, আপনি যদি কোনো অধিকার মানে কোনো কোটা থাকে, নাগরিক অধিকার থাকে, ওইটা এখানে লিখবেন। তারপর আসি জেন্ডার লিঙ্গ, যদি পুরুষ হন মেল আর ফিমেল, মহিলা হলে ফিমেল, আপনি যেটা ওইটাতে সুন্দর করে টিক চিহ্ন দিবেন। তারপর আছে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান কোথায়, আপনি এখানে আপনার জন্মস্থান যদি সিরাজগঞ্জ হয় সিরাজগঞ্জ দিবেন। ডিস্ট্রিক্ট যেটাকে বলা হয় ওইটা ডিস্ট্রিক্ট, জেলাটা লিখবেন। ইংলিশ অবশ্যই, কিন্তু আমি আবারও বলছি, পুনরায় বলছি, সম্পূর্ণ ফর্ম আপনারা ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, মানে ইংরেজিতে লিখতে হবে এরকম। তারপর দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান আপনার ঠিকানা, এখানে আছে ভিলেজ অথবা হাউস, আপনি আপনার গ্রামের নামটা লিখবেন সুন্দর করে, সঠিক বানানটি এখানে লিখবেন গ্রামের নাম। তারপর আছে আপনার রোড, ব্লক, সেক্টর অর্থাৎ রাস্তার নাম্বার যদি থাকে আপনি ওইটা এখানে লিখবেন। এরপর পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোথায় ওইটা লিখবেন। সব কিছুই কিন্তু ইংরেজিতে লিখতে হবে এবং নির্ভুল, বানান অর্থাৎ স্পেলিং ভুল করা যাবে না। এরপর পোস্ট কোড, দেখেন আপনার ইউনিয়নের পোস্ট কোড কত ওইটা আপনি এখানে লিখবেন। এরপর উপজেলা বা থানা, আপনার উপজেলার নামটা সঠিক স্পেলিং লিখবেন। এরপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা লিখবেন। এরপর ডিভিশন বিভাগ, আপনার বিভাগটা লিখবেন। এরপর দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা, আপনার যদি বর্তমান ঠিকানাটা স্থায়ী ঠিকানাটা হয় তবে আপনি ওই উপরের ঠিকানাটা এখানে সেমভাবে পূরণ করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস অন্য একটা হয় তবে আপনার বানানগুলো দেখে দেখে অন্য যে নামগুলো আছে আপনার এই ভিলেজ, রোড, সেক্টর, পোস্ট অফিস, পোস্ট কোড, তারপর উপজেলা, ডিস্ট্রিক্ট, ডিভিশন, যদি পার্মানেন্ট কোনো অ্যাড্রেস থাকে তবে সেটা সুন্দরভাবে বা নির্ভুল লিখবে। এরপর দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, এটাতে অনেকেই ভুল করে, যেমন নেম অফ কোর্সের কাছে অনেকেই লাগে এই নিজের নাম, আবার নেম অফ ট্রেনের কাছে অনেকেই লাগে কোর্সের নাম, উল্টাপাল্টা করে ফেলে। এবার খেয়াল করুন নেম অফ কোর্স অর্থাৎ আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক ওই কোর্সের নাম ইংলিশে সুন্দর সঠিক বানানে লিখবেন। এরপর দেখেন নেম অফ ট্রেনি অর্থাৎ প্রশিক্ষণার্থীর নাম অর্থাৎ আপনার নাম। এরপর দেখেন ফাদার্স নেম, আপনার পিতার নাম লিখবেন, এখানে পিতার নাম অবশ্যই নির্ভুল লিখবেন, ভুল করা যাবে না। এরপর এনআইডি নং অর্থাৎ আপনার ভোটার আইডি নাম্বার। এরপর দেখেন বার্থ সার্টিফিকেট নং, আপনার জন্ম নিবন্ধন নাম্বার। এরপর দেখেন নিচের লাইনটা খেয়াল করেন রোল, এক্সাম ডেট এবং এক্সাম টাইম, এবং নিচে একটু খেয়াল করেন সিগনেচার অফিস অর্থাৎ এই লাইনটা আপনি কোনোভাবেই পূরণ করবেন না, এটা আপনাকে অফিস থেকে পূরণ করে দেবে। আপনার রোল কত, আপনার এক্সাম তারিখ কত তারিখ, আপনার এক্সাম টাইম কখন, এবং সিগনেচার যিনি এই ফর্মটা রিসিভ করবে, জমা নেবে, উনি এখানে সাইন দেবে। আচ্ছা, এরপর দেখেন অপর পৃষ্ঠায় যে অপশনগুলো আছে একটু খেয়াল করুন, দয়া করে দ্বিতীয় পেজটি খেয়াল করেন। এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই পেজটি অনেকেই সঠিকভাবে পূরণ করতে পারেন না, আবার অনেকেই পূরণই করেন না, এটা মারাত্মক ভুল। তো এবার যে নিয়মটা করা হয়েছে নিয়োগে, এবার যদি আপনার ফর্মে কোনো রকম ত্রুটি থাকে তাহলে সেই ফর্মটা বাতিল বলে গণ্য হবে। সো দয়া করে কেউ ভুল করবেন না এবং অবশ্যই এটা সম্পূর্ণ ভালোভাবে পূরণ করবেন। খেয়াল করুন পরের পেজটা, এডুকেশন লেভেল, শিক্ষাগত যোগ্যতার যে পর্যায়, দেখেন হাইস্ট ক্লাস কমপ্লিটেড অর্থাৎ আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা লিখবেন। যদি এইচএসসি হয় এইচএসসি লিখবেন, যদি এসএসসি হয় এসএসসি লিখবেন, যদি অনার্স হয় অনার্স লিখবেন, যদি ডিগ্রি হয় ডিগ্রি লিখবেন, যদি ডিপ্লোমা হয় ডিপ্লোমা লিখবেন। এরপর দেখেন ইয়ার অর্থাৎ পাশের সন, আপনি কত সালে এই পড়াটা শেষ করছেন ওই সালটা লিখবেন। এরপর পার্সোনাল মান্থলি ইনকাম অর্থাৎ আপনার ব্যক্তিগত মাসিক আয়। এরপর দেখেন আর ইউ কারেন্টলি এমপ্লয়েড, আপনি কি কর্মরত, যদি আপনি কর্মরত হন তবে ইয়েস, এবং যদি কর্মরত না হন তবে নোতে ক্লিক করবেন।
এরপর দেখেন ফ্যামিলিজ মান্থলি ইনকাম। দেখেন পরিবারের মাসিক আয়, পরিবারের মাসিক আয় কত, অর্থাৎ আপনার পিতা কিংবা পরিবার কত টাকা মাসে আয় করে ওইটা এখানে লিখবেন। এরপর দেখেন আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি কি শারীরিকভাবে কোনো সমস্যা আছে কিংবা কোনো প্রতিবন্ধী এরকম যদি কেউ থাকেন তবে অবশ্যই ইয়েসে টিক চিহ্ন দিবেন, অথবা যদি না হন তবে নাতে টিক চিহ্ন দিবেন। এবং যদি নিচের কয়েকটা অপশন দেওয়া আছে দেখেন যে কোনো একটিতে আপনি টিক চিহ্ন দিবেন যদি আপনি শারীরিক কোনো সমস্যায় ভোগেন। এরপর দেখেন ফ্যামিলি ইনফরমেশন, মানে পরিবারের তথ্য। এখানে অনেকেই ভুল করেন, সো এরপর আশা করি ভুল হবে না। মাদার্স এডুকেশন লেভেল, অর্থাৎ আপনার মায়ের পড়াশোনার পর্যায়, যদি পঞ্চম শ্রেণীর পাশ হয় তবে লিখবেন ক্লাস 5, যদি অষ্টম শ্রেণী হয় লিখবেন ক্লাস 8, যদি এসএসসি কিংবা এইচএসসি কিংবা তার চেয়েও বড় কোনো ডিগ্রি অর্জন করে ওইটাই লিখবেন। এরপর দেখেন মাদার্স অকিউপেশন, অর্থাৎ আপনার মায়ের পেশা কি। এখানে অনেকেই গৃহিণী দিতে পারেন কিংবা যদি কোনো ওই চাকরিজীবী হয় ওইটা লিখতে পারেন, তবে কিন্তু অবশ্যই ইংরেজিতেই লিখতে হবে। এরপর দেখেন ফাদার্স এডুকেশন লেভেল, অর্থাৎ আপনার পিতার পড়াশোনার পর্যায়, ওইটা একইভাবে এখানে পূরণ করবেন আপনার পিতা যতটুকু পড়াশোনা করেছেন। এরপর দেখেন ফাদার্স অকিউপেশন, অর্থাৎ আপনার পিতার পেশা, আপনার পিতার পেশা যেটা ওইটাই লিখবেন। যদি ফার্মার হয় তবে ফার্মার লিখবেন, যদি বিজনেসম্যান হয় বিজনেসম্যান লিখবেন, আর যদি চাকরিজীবী হয় তবে অবশ্যই তাই লিখবেন এবং অবশ্যই ইংরেজিতে লিখবেন। এরপর দেখেন ফাদার্স অ্যানুয়াল ইনকাম, ফাদার্স অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার পিতার বার্ষিক আয় কত ওইটা এখানে লিখবেন। এরপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার বিকল্প যদি কোনো ফোন নাম্বার থেকে থাকে তবে অবশ্যই লিখবেন, কারণ যদি আপনাকে ওই ফোনে যোগাযোগ করে আগে যেটা দিয়েছেন ওইটাতে যোগাযোগ করে না পেলে অবশ্যই বিকল্প নাম্বার প্রয়োজন আছে, অবশ্যই বিকল্প নাম্বার দিতে ভুলবেন না। এরপর দেখেন ডাজ ইওর ফ্যামিলি ওন হোম, অর্থাৎ আপনার পরিবারের নিজস্ব বাড়ি আছে কি না, যদি থাকে অবশ্যই ইয়েসে টিক চিহ্ন দিবেন, না থাকলে নোতে টিক চিহ্ন দিবেন। এরপর ডাজ ইওর ফ্যামিলি ওন ল্যান্ড, অর্থাৎ আপনার পরিবারের নিজস্ব জমি আছে কি না, যদি থাকে অবশ্যই ইয়েসে টিক চিহ্ন দিবেন, না থাকলে নোতে টিক চিহ্ন দিবেন। এরপর নাম্বারস অফ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অর্থাৎ আপনারা কয় ভাই বোন এটা বলতে বোঝানো হয়েছে। আমি এখানে লিখে দিয়েছি দেখেন টু ব্রাদার্স, যদি ভাই 2জন হয় বোন 1জন হয় তবে ওই ক্ষেত্রে আপনি লিখতে পারেন 2 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার, এরকমভাবে মিলে মিলে লিখবেন। এরপর দেখেন কান্ট্রি চুজ, অর্থাৎ ফর ওয়ার্ক ইন অ্যাব্রড, আপনি এমন একটি দেশ চুজ করবেন, অর্থাৎ যে দেশে আপনি কাজ করতে ইচ্ছুক, যে দেশে যেতে ইচ্ছুক প্রবাসী হওয়ার জন্য। যদি ইচ্ছা থাকে কোনো দেশ সম্পর্কে অবশ্যই ওই দেশের নামটা লিখবেন, যদি মালয়েশিয়া হয় মালয়েশিয়া লিখবেন, যদি সৌদি আরবিয়া হয় সৌদি আরবিয়া লিখবেন, যদি জাপান হয় জাপান লিখবেন, যেটা ইচ্ছা লিখবেন। এরপর দেখেন সিগনেচার অফ ট্রেনি, অর্থাৎ প্রশিক্ষণার্থীর স্বাক্ষর, অবশ্যই এখানে সম্পূর্ণ ফর্ম যখন পূরণ করা শেষ হবে শেষে আপনি এখানে আপনার স্বাক্ষর দিবেন। এরপর আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। দেখেন 1 নম্বরে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের সত্যায়িত ফটোকপি এবং চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ। এখানে একটা জিনিস উল্লেখ করা হয়নি, দরকার নেই, তবু আমি বলি যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকেন তবে অবশ্যই প্রতিবন্ধী সনদ থাকে, ওই সনদটাও যুক্ত করতে হবে। এই ছিল আপনাদের ফর্ম পূরণের বিস্তারিত। অবশ্যই সম্পূর্ণ ফর্মটা কিন্তু ইংরেজিতে পূরণ করবেন।